হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেজ 420 তে আমরা একটা শিক্ষামূলক সিনেমা সম্পর্কে জানবো, যেটা বাস্তব ঘটনার উপর নির্মিত করা হয়েছে। মানে পুরোপুরি বাস্তব ঘটনাও নয়, বাট এরকম ঘটনাই ঘটে আর কি। এই সিনেমার নাম হচ্ছে নো মোর বেটস, মানে আর বেটিং করা যাবে না। 2023 সালে এই সিনেমাটি রিলিজ পেয়েছিল এবং বাংলাদেশে মাত্র 150 কোটি টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 6000 কোটি টাকা। কেন বিলিভ দিস? এবং এটা চীনের ইতিহাসের সবচেয়ে লাভজনক একটা সিনেমা। মানে এত অল্প টাকায় এত বেশি টাকা লাভ কোনো সিনেমা এই পর্যন্ত করতে পারেনি। এবং এই সিনেমাটির আইএমডিবি রেটের ব্যাপারে যদি বলি, এই সিনেমাটির রেটিং হচ্ছে 10-এ 6.7। আর এই সিনেমাতে আমরা দেখবো, আমরা যখন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া চালাই বা বিভিন্ন ওয়েবসাইটে যাই, আমাদের সামনে কিন্তু অনেক প্রলোভন আসে। মানে অনেক ধরনের ক্যাসিনো গেমের অফার আসে, এখানে গেলে ওখানে গেলে তোমার 10 টাকা 30 টাকা হয়ে যাবে, এই হয়ে যাবে। মানে এটা ওই ধরনের বেটিং না। বেটিং তো হয় দুই ধরনের, একটা হচ্ছে তুমি যেটা খেলার উপর লাগাচ্ছ, ওটার মধ্যে তো কারো হাত নেই। কিন্তু আরেকটা বেটিং হচ্ছে যেটা হচ্ছে অনলাইনের বিভিন্ন গেমস থাকে, কার্ড গেম হতে পারে, ক্যাসিনো গেম হতে পারে, বা বিভিন্ন ধরনের সোলিটারি গেম হতে পারে। সেই ধরনের গেমের যে অ্যাপ থাকে, সেই অ্যাপগুলোর আসলে পেছনের কাহিনী কি, সেটা এই সিনেমার মাধ্যমে আমরা জানতে পারবো। এবং ইন্টারনেটের মাধ্যমে মানুষদের কিভাবে প্রলোভিত করে ওইসব ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদেরকে কিভাবে নিঃস্ব করা হয়, তা নিয়ে চীনের এই সিনেমাটি তৈরি করা হয়েছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমাদের দেশে এইসব অনলাইন ভিত্তিক বা অ্যাপ ভিত্তিক ক্যাসিনো গেমের অত জনপ্রিয়তা না থাকলেও যেসব দেশে রিয়েল লাইফের ক্যাসিনো মনে করে অ্যালাউ রয়েছে, যারা অ্যাকচুয়ালি ক্যাসিনো গেম খেলে, ওরা কিন্তু এইসব গেম অনলাইনেও খেলতে যায়। আর তারাই মূলত এইসব বেটিং স্ক্যামারদের শিকার হয়ে থাকে। তো বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। সবচেয়ে বেটার হবে তুমি যদি স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও। আমরা স্কিপ করার জন্য ডিসক্রিপশনে ডুরাশন দিয়েছি, ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাও, তাহলে তোমার বিজ্ঞাপনটা দেখতে হবে না। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, সিনেমা যখন শুরু হয় তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয়, ন্যারেটিভ বলে যে আমরা টিভিতে, মোবাইলে অনলাইন ক্যাসিনোর অনেক অ্যাড দেখতে পাই, কিন্তু আসলে পৃথিবীতে এইসব অ্যাপের মাধ্যমে মানুষকে কিভাবে স্ক্যাম করা হয় বা বোকা বানানো হয়, সেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এবং আপনার ছোট্ট একটা ভুল বা লোভ আপনাকে পুরোপুরি নিঃস্ব করে দিতে পারে। আর এরপর আমাদের দেখানো হয় চীনের সাইবার ক্রাইম বা অনলাইন ফ্রড ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ অফিসার শেরন মানুষকে এই অনলাইন ক্যাসিনোর স্ক্যাম সম্পর্কে বলতে শুরু করে। এখানে বলা হয় অনলাইন ক্যাসিনোর যাত্রা শুরু হয় 1955 সালে আমেরিকান একটা গেম শো থেকে। আর এই অনুষ্ঠানটির নাম ছিল হচ্ছে $64,000 কোশ্চেন। এখানে কিছু প্রশ্ন থাকতো, আর তার উত্তর যদি তুমি দিতে পারো তাহলে $1,000 তুমি জিততে পারবে। আর এখানে উল্লেখ্য, ওই সময়ের মানুষগুলো ছিল একটু বোকাশোকা, আর টেকনোলজি অত অ্যাডভান্স ছিল না, তো এই জন্য লাইভ টেলিকাস্টে একটু দেরি হতো। আর ক্যাসিনোর ভেতরের যে লোকরা ছিল, তারা ওই সুযোগে করতো কি, মানুষকে বা রেজাল্টকে ম্যানিপুলেট করতো এবং হুদায় মানুষের টাকা লুটপাট করে খেত। কিন্তু এরই মধ্যে একজন মেধাবী লোক ছিল যে গেম শোর মধ্যে থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করতে থাকে, আর তার নাম ছিল হচ্ছে জন কেলি। এবং সে সিদ্ধান্ত নেয় সে সেটা সুযোগ নেবে এবং সে করে কি, নিজে ভুল ইনফরমেশন ছড়াতে থাকে। কিন্তু ক্যাসিনোতে বেটিং ম্যাথের ইকুয়েশনের দরকার পড়তো, আর কিছু গণিতবিদ ছিল যারা হিসেবের আসল উত্তর বলতে পারতো। এবং তারা যেটা করেছিল, তারা কিন্তু এই ক্যাসিনো কোম্পানিকে বোকা বানিয়ে দিয়েছিল। আর বর্তমান সময়ে চীনে এরকম একজন ব্রিলিয়ান্ট মানুষই রয়েছে, যার নাম হচ্ছে পেডি। সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার ডিগ্রি হাসিল করেছে এবং সে তার ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্কও করেছিল। আর সে বড় একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির সফটওয়্যারের মধ্যে নিজের ভাইরাস দিয়ে সেটা হ্যাক করে ফেলে এবং সেটার প্রোগ্রামিং এর সাহায্যে পৃথিবীর 80,000 ব্যাংক থেকে শুধুমাত্র 1 পয়সা করে হ্যাক করে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে ছোটখাটো ফ্রড করে $1,000 জমানো করা যায়। আর এতখানি জিনিয়াস একটা ছেলেও কিন্তু এই ক্যাসিনো স্ক্যামারদের শিকার হয়ে গিয়েছিল। আর সে তুলনায় আমরা তো মামুলি মানুষ, মানে এটা কিন্তু ওই পুলিশ বলছে। তো কি ছিল তার স্টোরি, চলুন চার মুখে শুনে আসি। তো এখানে পেডির মুখে মূলত আমরা এই গল্পটা শুনবো, মানে ওই যে জিনিয়াসের মুখে আমরা এই গল্পটা শুনবো। তো গল্প শুরু হয় 2018 সালে। পেডি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতো, আর কোম্পানির অ্যানুয়াল প্রোগ্রামে প্রমোশন অ্যানাউন্স করা হবে। আর যেহেতু সবচেয়ে সাকসেসফুল এমপ্লয়ি, এই কারণে পেডি এই প্রমোশন
প্রমোশনটা ডিজার্ভ করে, কিন্তু এই প্রমোশনটা ওকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়, কারণ ওই ছেলেটা এই কোম্পানির টপ ম্যানেজমেন্টের ভাতিজা ছিল। মানে সব দেশেই স্বজন প্রীতি চলে আর কি। তো এতে পেডি অনেক রেগে যায়, সাথে সাথে চাকরিটাও ছেড়ে দেয়। আর এখান থেকে বের হয়ে ওই প্রোগ্রামের যে কম্পিউটার ছিল সেটা হ্যাক করে স্ক্রিনে হাস্যকর ইমোজি বা মনে করো পুরো ফাংশনটাই নষ্ট করে দেয়। আর তারপর সে সিঙ্গাপুরের ফায়ারফ্লাই গেমিং কোম্পানিতে জয়েন করবে বলে ঠিক করে, আর এই জন্য সে সিঙ্গাপুরে যাওয়ার প্লেনেও বসে পড়ে। আর তার সাথে আরো বেশ কিছু ছেলে ছিল যারাও ঠিক একই কোম্পানিতে জয়েন করার জন্য যাচ্ছে। তো প্লেনে ম্যাক নামের একটা ছেলে, যে ওই গেমিং কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, সে তাদেরকে ওয়েলকাম জানায়। আর এই ম্যাককে মনে রাখতে হবে। তো যাই হোক, প্লেনেও পেডি করে কি তার ক্ষমতা দেখায়, সবার ফোন হ্যাক করে এবং সে ম্যাককে সবগুলো পোলাপানের ইনফরমেশন বলে দেয়। তো যাই হোক, এরপর প্লেন সিঙ্গাপুরে ল্যান্ড করতেই ম্যাক করে কি সকল ছেলেদের পাসপোর্ট নিয়ে নেয়। আর তারপর একটা বাসে করে তাদেরকে সিটি ট্যুরের জন্য বের করতে নিয়ে যায়। তো তারা যখন এনজয় করছিল তখনই তাদের সাথে কিছু মারপিট করে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। আর এরপর যখন তাদের মুখোশ খোলানো হয়, দেখা যায় এগুলো সব ম্যাকেরই গুন্ডা ছিল এবং তাদের মুখ ঢেকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, একটা বাংলোতে আনা হয়েছে। আর এই পুরো বাংলোর মালিক হচ্ছে আকুন। তো আর সে পেডি সহ বাকি ছেলেদেরকে বলে, আজকের পর থেকে তোরা আমার হয়ে কাজ করবি। তো সকল ছেলে চিৎকার করে মানা করতে শুরু করে, কিন্তু এর কারণে ওদের কারো মারা হয়। আর এখানে উল্লেখ্য, এটা কিন্তু সিঙ্গাপুর নয়, চীন থেকে সব মেধাবীদের ওরা সিঙ্গাপুর নিয়ে এসেছে, এখান থেকে ওদের নিয়ে এসেছে হচ্ছে কম্বোডিয়ার একটা প্রত্যন্ত গ্রামে। আর এই বড় বাংলোতে মূলত অনলাইন যে ক্যাসিনো রয়েছে তার আস্তানা ছিল। এখানে নানা ধরনের অনলাইন ক্যাসিনো খেলা হয়। যেমন তাদের একটা সেকশনের টার্গেট ছিল হচ্ছে কাস্টমার ধরা, আরেকটা সেকশনের কাজ ছিল হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, আর তৃতীয় সেকশন হচ্ছে অনলাইন ক্যাসিনো এবং কার্ডসের গেম, যেগুলো লাইভ খেলবে আর কি। আর ওগুলো হোস্ট করা হচ্ছে সব সুন্দরী সুন্দরী মেয়েরা, মানে তুমি লাইভে তাদের সাথে বসে ক্যাসিনো খেলতে পারবে। আর এদের সবাইকেই কিন্তু জোর করে এখানে ধরে বন্দি করে রাখা হয়েছে এবং এখান থেকে যদি কেউ পালানোর চেষ্টা করে তাদেরকে টর্চার করা হয় এবং ওদের সবাইকে এখানে চোখ বদল করে আনা হয়েছে, কেউ জানে না তারা কোথাও রয়েছে। এবং এরপর হয়তো যদি ওদের ছাড়া হয় মেরে ফেলা হবে, নয়তো চোখ বন্ধ করে আবার দিয়ে আসা হবে, বাট মেরে ফেলার সম্ভাবনাই বেশি। তো যাই হোক, এখানে আনার পরে ওদের যে হেড, যার নাম হচ্ছে আকুন, সে পেডিকে বলে তোকে প্রতি মাসে 30,000 ইয়ান স্যালারি দেওয়া হবে, ভালো কাজ করলে বোনাসও পাবি, আর কয়টা টাকা বেতনও পাবি, আর কিছু সুযোগ সুবিধাও পাবি। মানে এখানে মনে করো পেডিকে 4,20,000 টাকার স্যালারির অফার করা হয়েছে। তো যাই হোক, পেডি তখন আকুনকে সোজাসাপটা না করে দেয় যে আমি কোনো স্ক্যামের চাকরি করব না, আর এভাবে বন্দি থেকে কাজ তো প্রশ্নই আসে না। কিন্তু তখন পেডিকে আরো মারা হয় এবং ওকে বন্দুক দেখিয়ে বলা হয় তোর তো কাজ করতেই হবে, ইচ্ছাই করিস আর অনিচ্ছাই করিস, কারণ এখান থেকে শুধুমাত্র তোর লাশ বেরোতে পারবে। আর এরপর পাশের একটা গ্রামের স্কুলের নিচে আন্ডারগ্রাউন্ডে ওদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো বুঝতেই পারছো এই জায়গার অনেক বড় বড় লোকও হয়তো এখানে জড়িত রয়েছে, তা না হলে স্কুলের নিচের আন্ডারগ্রাউন্ডে কিভাবে ওরা অফিস বসাতে পারে। তো যাই হোক, ওখানে একটা রুমে 40-50 জন করে থাকে। আর একটা ছেলে সে তখন পেডির অনেক সম্পর্ক হয়, আর ওই ছেলে বলে পেডিকে ওখানে অভ্যাস করে নিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই, এখান থেকে কখনোই বেরোতে পারবে না। কিন্তু পেডির মনে এখনো আশা রয়েছে যে তার পরিবার হয়তো তার খোঁজ করবে, যেহেতু সে নিখোঁজ হয়ে গিয়েছে। বাট তখনই ওই বিমানে যে ছেলেটা নিয়ে এসেছে রিপ্রেজেন্টেটিভ ম্যাক, সে এখানে চলে আসে এবং পেডিকে জোর করে ওর মোবাইলের সাহায্যে ওর বাবা মাকে মেসেজ পাঠায় সবকিছু ঠিক মতো চলছে, তারা যেন ওখানে চিন্তা না করে, সিঙ্গাপুরে ভালো চাকরি করছে, 2-3 বছর পরে আসবে। আর তখন পেডির সাথে যে ছেলেটার পরিচয় হলো, সে পেডিকে বলে আমরা এখন কম্বোডিয়াতে রয়েছি, মানে ভিয়েতনামের আশেপাশে একটা দেশ, এবং এই পুরো সার্ভারটা কম্বোডিয়াতে রয়েছে। তো যাই হোক, এরপর পেডিকে কাজ দেওয়া হয়, তার ইন্টারনেট থেকে এমন সব লোকের লিস্ট নামানোর কাজ দেওয়া হয় যাদেরকে জুয়ার ফাঁদে ইজিলি ফালানো যাবে। তো সুযোগ পেয়ে পেডি করে কি তখন কাগজের সাহায্যে একটা মেসেজ লিখে টয়লেটের জানলা দিয়ে বাইরে ফেলার বৃথা চেষ্টা করে, কিন্তু তখনই তার সাথে দেখা হয়ে যায় এনা নামের একটা মেয়ের সাথে, আর সে ক্যাসিনো লাইভ সেকশনে কাজ করতো। তো সে পেডিকে বলে দেখো ওরা যদি একবার দেখতে পায় তোমাকে কিন্তু মেরে ফেলবে। আর তখন এনা পেডিকে বলে আকুন আমাকে বলেছে আমি যদি 5 মিলিয়নের টার্গেট ফিল আপ করতে পারি তাহলে আমাকে ছেড়ে দেবে। তো পেডি তখন এনাকে বলে ঠিক আছে, আমি তোমাকে টার্গেট অ্যাচিভ করতে সাহায্য করব, তার বদলে তুমি আমাকে এখান থেকে বের হতে সাহায্য করবে। তো এরপর আমাদের এনার কাহিনীর সামনে আসে, মানে এনা ওর গল্প বলে এনা চীনের একটা অ্যাড এজেন্সির জন্য কাজ করতো মডেলিং এর, কিন্তু একদিন সে তার ম্যানেজারের কাছ থেকে জানতে পারে যে অনলাইনের কোন একটা ক্যাসিনো কোম্পানি তার ছবি বিনা পারমিশনে তাদের প্রমোশনের জন্য ব্যবহার করছে। তো অ্যাড কোম্পানি রেগে যায় যে আমাদের বাইরে তুমি কেন অ্যাডভার্টাইজিং করছো। তো এনা তখন বোঝানোর অনেক চেষ্টা করে যে আমার ছবিতে ইন্টারনেটে হামেশাই থাকে, কে আমার ছবি ইউজ করে কি করলে এটা তো আমি জানি না, বাট কোম্পানির ম্যানেজার আর মানে না, যেহেতু এটা এজেন্সির রুলস এর অনুযায়ী বাইরে, এজন্য এনার কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেওয়া হয় এবং মডেলিং এর জব থেকে বের করে দেওয়া হয়। তো দুঃখী এনা যখন ঘরে যাচ্ছিল তখনই লিফটে তার একটা ছেলের সাথে দেখা হয়, আর সে এনাকে একটা অ্যাড অফার করে, কিন্তু লোকেশনে যাওয়ার পরে এনা জানতে পারে সেটা বোল্ড অ্যাড, মানে খোলামেলা অ্যাড। তো বুঝতেই পারছো পর্নো অ্যাড হবে, তো এই জন্য সে মানা করে দেয়। তবে তারপরে ছেলেটি তার কাছে টাকা চায়, তো এর ফলে হাতাহাতি শুরু হয়। বাট ওই সময় সুজি নামের একটা মেয়ে আসে যে অনেক ধনী, সে ওই ছেলেটিকে টাকা দিয়ে এনাকে রক্ষা করে। আর তারপর সুজি এনাকে নিয়ে আসে ম্যাকের কাছে। তো ম্যাক তখন ওকে জব অফার করে যে এনাকে অনলাইন ক্যাসিনোতে কুপিয়ারের কাজ করতে হবে, মানে মানুষের সামনে নয়, জাস্ট কম্পিউটারের সামনে বসে কাজ করতে হবে, এবং প্রতি মাসে সে 1.5 লাখ ইয়েন পাবে। তো 1.5 লাখ ইয়েন মানে কত টাকা আসে আমি একটু হিসাব করি, 2,06,00,000 টাকা ভাই। তো চিন্তা করো এরকম একটা অফার যদি পায়, আই মিন ক্যাসিনো বলতেই তো অনেক টাকার ব্যাপার, তো বিশ্বাসযোগ্য ছিল স্যালারিটা। তো রাজি হয়ে যায়, এনা লোভে পড়ে যায়। আর সুজি তখন এনাকে কনভিন্স করে যে অলরেডি অনেক মেয়ে জবটা পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু শুধুমাত্র লাকি এবং যোগ্য মেয়ের এই জবটা পাবে। তো
সুজির কাজ কি? সুজির নামের এই মেয়েটির কাজই হচ্ছে সুন্দরী সুন্দরী মেয়েদের হান্ট করা। আর সুজির এরকম স্পোর্টস কার, এত দামি লাইফস্টাইল দেখে এনা তো ইমপ্রেস হয়ে যায়, জবের জন্য রেডি হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই ম্যাক, সুজি আর ওই ছেলেটি একই দলের এবং তারা এনার মতো বোকাশোকা মেয়েদের লোভ দেখিয়ে ফাঁসানোর কাজ করে থাকে। তো এরপর ঠিক যেভাবে পেডিকে এখানে আনা হয়েছে, এনাকেও ঠিক একইভাবে কম্পিউটার একটা ছোট টাউনে ক্যাম্প সেন্টারে আনা হয়। আর ম্যাক তখন তাকে বলে এনাকে অনলাইনে আসা ক্লায়েন্টদেরকে লোভ দেখিয়ে আরো বেশি ক্যাসিনো খেলার জন্য উৎসাহ করতে হবে, জোর করতে হবে। আর এনার পাসপোর্টটা নিয়ে যাওয়া হয়। আর এখানে ওর দায়িত্ব হচ্ছে খেলোয়াড়দের সিডিউস করে তাদেরকে এই খেলায় আসক্ত করতে হবে। প্রথমে 2-3টা ছোট বাজি তাদেরকে জিততে দিতে হবে, কিন্তু যখন সে বড় বাজি লাগাতে শুরু করবে তখন আমরা আমাদের খেলা শুরু করব আর তাদের হার জিত আমরাই কন্ট্রোল করব। তো দেখতে দেখতে এনা হয়ে যায় অনলাইন ক্যাসিনোর সবচেয়ে ডিমান্ডিং কুপিয়ার, কারণ সে দেখতে সবচেয়ে সুন্দরী ছিল। তো এটাই ছিল এনার কাহিনী। তো পেডি আর এনা যখন কথা বলছিল তখন ম্যাক টয়লেটে আসে, আর পেডি তখন তাড়াতাড়ি টয়লেটে লুকিয়ে পড়ে এবং ওই কাগজটা ডাইরেক্ট গিলে ফেলে। বাট ম্যাক তো মনে করো পেডিকে অনেক গালিগালাজ দেয়, বাট এনাকে জাস্ট একটু সুন্দর করে বলে যে হিসাব করেছিল। মানে আমরা বুঝতে পারি ম্যাক হয়তো এনাকে পছন্দ করে, সুন্দরী মেয়েদের সব জায়গায় ছাড়। তো যাই হোক, এরপর ম্যাক জানতে পারে একটা বড়লোক এনার সাথে ক্যাসিনো খেলতে চায়, আর এই বিগ ফিশটির নাম হচ্ছে টিয়ানো। মানে যারা বড়লোক ছেলে তাদেরকে বিগ ফিশ বলে ওরা। আর এরপর আমাদের টিয়ানোকে দেখানো হয়, যার গার্লফ্রেন্ড হচ্ছে শাওনি। আর টিয়ানো কিন্তু ছোটবেলা থেকে মোবাইলে টুকটাক এইসব ক্যাসিনো ম্যাসিনো খেলে, আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার সাথে সাথে ও ছোটখাটো এইসব স্পোর্টস বেটিং আগে করতো, কিন্তু তখন ওর সামনে আসে অনলাইন ক্যাসিনোর বিজনেস প্রপোজাল অ্যাড, আর এনার সুন্দরীর চেহারা তাকে অ্যাট্রাক্ট করে। আর এখানে ছিল হচ্ছে আমাদের সাথে যোগ দাও, ক্যাসিনো খেলো, রেগুলার অনেক টাকা কামাও। আর এই যে ফ্ল্যাশ মেসেজ গুলো যে আসে মোবাইলে বা কম্পিউটারে, একবার ওটার মধ্যে ক্লিক করলেই কিন্তু তোমার কম্পিউটার বা মোবাইলের সকল তথ্যরা হ্যাক করে নেয়। আর ওর মাধ্যমে ওরা জানতে পারে এই ব্যক্তি কি কি ব্রাউজ করেছে, তার চিন্তা ভাবনা কি, তার খরচের ধরন কি, ফাইন্যান্সিয়াল অবস্থা কি, ব্যাংক স্ট্যাটাস কি, সকল ব্যাকগ্রাউন্ড তারা জানতে পারে। আর তারপর শুরু হয় দ্বিতীয় ধাপের কাজ, আর সেটা হচ্ছে তাকে ক্যাসিনোর জন্য শিকারী বানানো, আসক্ত করানো। তো যাই হোক, টিয়ানো কিন্তু এনার বিজনেস প্রপোজালে ফেসে যায়। আর বড়লোকের লাইফস্টাইলে থাকা টিয়ানো করে কি, এনার যে ফেক অ্যাপটা সেটা ডাউনলোড করে নেয়। বুঝতেই পারছে এখন কি হবে। আর অ্যাপে জয়েন করার সাথে সাথে তার অ্যাকাউন্টে কিছু বোনাস অ্যামাউন্ট চলে আসে, আর তারপর সে এনাকেই তার কুপিয়ার চুজ করে। আর এরপর সে বোনাস অ্যামাউন্ট দিয়েই অনলাইনে খেলতে শুরু করে। তো ওই বোনাস দিয়ে সে করে কি প্রায় 30-40 লাখ টাকা জিতে যায়। আর এতে টিয়ানোর ভেতরে কনফিডেন্স চলে আসে যে জুয়াতে আমার প্রচুর লাখ রয়েছে, আর এর মানে হচ্ছে কি মাছ জালে ফেসে গিয়েছে। তো এরপর টিয়ানো করে কি, এই ক্যাসিনো জেতার জন্য তার নিজস্ব একটা থিওরি বানায়। তার ক্যালকুলেশনের হিসাব অনুযায়ী প্রথম কয়েক রাউন্ড হারলে মূলত তারপরে বিজয় আসে, কিন্তু এখানে উল্টো হচ্ছে। কিন্তু বেচারা জানতো না যে ও খেলছে না, এখানে আসলে ওকে খেলানো হচ্ছে, ওর কোনো থিওরি কাজেই লাগবে না। তো এইভাবে 40 লাখ টাকা জেতার পরেও যখন ওর নিজের আরো 40 লাখ টাকা ধরে আবার বাজি খেলে তখনও হেরে যায়। কিন্তু এত বড় একটা শিকার যাতে হাত থেকে বেরিয়ে না যায়, এর জন্য ওই ফ্রন্ট সিটিকেট করে কি টিয়ানোকে লোন অফার করে ওদের কোম্পানি থেকে। আর এটা কিন্তু ওদের বড় ধরনের একটা ট্রিক্স, যে এত টাকা লোন নাও আবার খেলো। আর এটাকে বলা হয় ইনসাইড ডোপ। আর ইনসাইড ডোপ মানে জুয়ার অ্যাপের মধ্যে থেকেই ভেতরে কোনো লোক তার শিকারীকে টিপস দেয়, এখানে টাকা লাগাও তাহলে জিতে যাবে, এই সময় এই জায়গা থেকে টাকা লাগাও, 7-এ লাগাও, 10-এ লাগাও। তো এরপর টিয়ানো করে কি ট্রাই করে। তো এরপর টিয়ানোর কাছে পেডি করে কি এনার পক্ষ থেকে মেসেজ পাঠায়, মানে ইনসাইড ইনফরমেশনের হিসেবে। তো এখানে পেডি বলে যে তুমি অমুক জায়গায় যদি টাকা লাগাও এখানে তোমার জেতার চান্স বেশি থাকবে। মানে এখানে এমন একটা ভাব করা হচ্ছে এখানে না তোমার কোনো ভূমিকা রয়েছে না কোম্পানির কোনো ভূমিকা রয়েছে, যা হচ্ছে সব লাকে। তো যাই হোক, টিয়ানোকে লোন দেওয়া হবে, আর এর জন্য টিয়ানোর যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডটা অ্যাড করা হয়। আর তারপরে চ্যাট অ্যাপের সাহায্যে টিয়ানোকে বেশ কিছু সেক্টরে পাঠানো হয় যেখানে ক্যাসিনো খেলে জেতার চান্স বেশি থাকে। তো টিয়ানো তখন পাগল হয়ে রুলেটে খেলার সিদ্ধান্ত নেয় এবং প্রথম খেলা সে জিতেও যায়। আর এর ফলে যেটা হয়, ভেতর থেকে যে সাইড ডোপ মানে ভেতর থেকে যে ইনফরমেশনে হেল্প করছে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার উপর ওর বিশ্বাস বেড়ে যায় এবং টিয়ানো ক্যাসিনোর উপর এমন ভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ে যে সে অফিসে বসেও ক্যাসিনোতে বেটিং করতে থাকে। আর এই অভ্যাস সিন্ডিকেটে বসা পেডি তো বুঝতে পারে, আর তারপর সে আরেক অ্যাকাউন্ট দিয়ে ওকে আরেকটা স্পোর্টস এর জন্য ইনভাইট করে থাকে। কিন্তু এইবার এত টাকা টিয়ানো খাটায় যে সে অনেক টাকা হারায়। আর এই কারণে সে অফিস থেকে লোন নিতে শুরু করে। তবে তার কাজে আর মন বসে না। সে করে কি তার দামি জুতা বেচা শুরু করে, জুতা শেষ হয়ে গেলে কাপড় বেচা শুরু করে, যাতে আবার খেলতে পারে, যে টাকাটা হেরেছে তো উঠাতে পারে। আবার ওই রেফারেলের টাকার জন্য বন্ধুদেরকে ওই বেটিং অ্যাপ ডাউনলোড করতে বলে। তো এখানে লক্ষ্য টিয়ানো কিন্তু এনার পার্সোনাল ক্লায়েন্ট। তো যেহেতু টিয়ানোর মাধ্যমেই কোম্পানি টাকা কামাচ্ছে, এনাও কিন্তু তার টার্গেটের দিকে এগোচ্ছে যে $5 মিলিয়ন কামিয়ে দিলে আমি এখান থেকে ছুটি, আমি জীবনটা বেঁচে যাবে। আবার ওদিকে টিয়ানো করেছে কি লোকাল কিছু গুন্ডাদের কাছ থেকে, মানে এনজিও থাকে না, তাদের কাছ থেকে ধার নিয়েছিল। তো তারা টাকার জন্য ওর বাড়ি হামলা করে। টাকা না পদে তারা করে কি টিয়ানোকে ধরে নিয়ে ওর শরীর থেকে 3-4 বার রক্ত বের করে নেয়, কারণ ওর ব্লাড গ্রুপ খুবই রেয়ার ছিল, অনেক টাকায় বিক্রি করা যাবে। তো টিয়ানোর এই অবস্থা দেখে ওর গার্লফ্রেন্ড চিন্তিত হয়ে পড়ে। আর তখন ওর বাবা কোথাও থেকে টাকা অ্যারেঞ্জ করে সেই গুন্ডাদেরকে দিয়ে দেয়। আর টিয়ানোর হাত থেকে স্মার্টফোনটাও নিয়ে গিয়ে ওকে একটা নর্মাল ফোন দিয়ে দেওয়া হয় যেটায় কোনো ইন্টারনেট নেই। আর তখন টিয়ানো করে কি তার গাড়ি বন্ধক রাখে। আর ওই মুহূর্তে টিয়ানোর মা টিয়ানোর ড্রয়ারে অনেকগুলো ক্রেডিট কার্ড দেখতে পায় যেগুলো দিয়ে টিয়ানো লোন নিয়েছে। তো এইগুলো দেখে ওর মা তো শকড হয়ে যায়। আর টিয়ানো যাতে আবারও ক্যাসিনোতে না যায় সেজন্য শাওনি মানে ওর গার্লফ্রেন্ড নজর রাখতে শুরু করে। তো একদিন সন্ধ্যা যখন ও পাবে বসেছিল তখনই সামনের স্ক্রিনে চলা ফুটবল ম্যাচ দেখে টিয়ানোর আবারও বেটিং করতে মন চায়, স্পোর্টস বেটিং করতে। আর তখন সে শাওনিকে বলে যে তার পক্ষ থেকে সাউথ কোরিয়ার টিমে 2 লাখ ইয়েন
বাজি ধরতে। তো শাওনি তার বয়ফ্রেন্ডের মন রাখাতে করে, মানে বেট লাগায় 2 লক্ষ টাকা, খেলা শুরু হয়ে যায়। আর গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ডই হয়, যেহেতু টিয়ানোকে ভালোবাসে। টিয়ানোর এক্সাইটমেন্ট দেখে শাওনির অনেক মায়া হয় টিয়ানোর জন্য। আর এখানে মজার ব্যাপার হচ্ছে জার্মানি এত শক্ত দল, তারপরেও সাউথ কোরিয়া জার্মানিকে হারিয়ে দেয়। তো এতে টিয়ানো অনেক খুশি হয়, সে তার এক্সাইটমেন্ট লুকাতে পারে না, কারণ তার 2 লাখ এখন 20 লাখ হয়ে গিয়েছে। কিন্তু শাওনি তখন বলে যে শেষ মুহূর্তে এসে আমি বেটিং ক্যান্সেল করে দিয়েছিলাম, কারণ আমি চাই না টিয়ানো আবারও হেরে যাক, আবারও ডিপ্রেশনে চলে যায়। তো এবার এটা দেখে টিয়ানো তো অনেক রেগে যায় এবং সে তার ফ্রাস্ট্রেশন কন্ট্রোল করতে পারে না। সে তার গার্লফ্রেন্ডকে মেরে আহত করে দেয়। আর তারপর টিয়ানো চলে যায় হচ্ছে তার দাদির ঘরে এবং তাকে বলে সে দ্রুতই বিয়ে করবে। এটা শুনে দাদি তো খুশি হয়। আশীর্বাদ স্বরূপ টিয়ানোকে তার ডেবিট কার্ড দিয়ে দেয়, যেখানে 1.5 লাখ টাকা রয়েছে। 1.5 লাখ টাকা মানে কি, মনে হয় 2 কোটি টাকা বা এরকম। কিন্তু এটা টিয়ানোর জন্য এনাফ ছিল না, এজন্য সে দাদির গহনা চুরি করে। আর এতে টিয়ানোর অনেক আফসোস হয় যে ভালোবাসার দাদির সাথে বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু সে তো এখন আসক্ত। তবে তারপরেও সে মনে মনে নিজেকে একটা বুঝ দেয়, সে বাজি জিতে গেলেই দাদিকে জুয়েলারি ফিরিয়ে দেবে। মানে চিন্তা করো কোন পর্যায়ে চলে গিয়েছে এত বড় লোকের একটা ছেলে। আর এদিকে আমরা দেখি শাওনি মানে টিয়ানোর গার্লফ্রেন্ড অনলাইন ফ্রড ডিভিশনের পুলিশ চিফ শেরনের সাথে গিয়ে দেখা করে এবং স্ক্যাম সিন্ডিকেটের বিরুদ্ধে কমপ্লেন ফাইল করে। তো শেরন তখন বলে, দেখো শুধুমাত্র অ্যাড দেখে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, এর দোষ জনগণেরও রয়েছে, তাদের লোভের জন্য দোষী। তবে তারপরেও শাওনি শেরনকে বলে, দেখুন এই লোকগুলো মানুষদের ক্যাসিনো খেলার জন্য উৎসাহ দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু শেরন মানে পুলিশ অফিসার তখন বলে, হ্যাঁ আমি জানি এইসব লোকেরা ওই জুয়ার অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে বলে এবং সেটার সাহায্যে কোন একটা বাগ আমাদের মোবাইলে ছাড়া হয়। তারা আমাদের ব্যাংকিং ইনফরমেশন, মেসেজ, আমাদের পাসওয়ার্ড, আমাদের শপিং সকল অ্যাক্টিভিটি জেনে নেয়। আর সেগুলো ম্যানিপুলেট করে একটা ডেটা বানায় এবং আমাদেরকে ধ্বংস করার জন্য চাল চালায় এবং আমাদেরকে লোন দিতে উৎসাহ দেয়। আর ইনসাইড ডোপের লোভ দেখিয়ে বাজি জেতায়। মানে ইনসাইড ডোপ মানে হচ্ছে তোমার চামচা হয়ে আসবে আর কি তোমাকে হেল্প করার জন্য, এবং তারাই হার জিতের প্যাটার্ন তৈরি করে এবং আমাদের ফিলিংস নিয়ে খেলে। তো শেরন তখন শাওনিকে প্রমিস করে, তুমি চিন্তা করো না, আমি একটা অ্যাকশন অবশ্যই নেব। তো ইনভেস্টিগেশন থেকে শেরন জানতে পারে যে টিয়ানোকে যে ইমেলটা পাঠানো হয়েছে সেই ইমেলগুলো অন্য লোকজনদেরও পাঠানো হয়েছে। তো এর মানে হচ্ছে অনেকে শিকার হতে চলেছে। আর এদিকে সব হারানো টিয়ানো তো ডিপ্রেশনে চলে গিয়েছে, আর তার এই ক্যাসিনো অ্যাডিকশন তাকে শান্ত হতে দিচ্ছে না। আর তারপর সে মায়ের কাছ থেকে ফোন চায়, কিন্তু মা মানা করলে সে নিজেকে সুইসাইড করার হুমকি দেয়। শেষ পর্যন্ত মা বেচারি করে কি মোবাইলটা দিয়ে দেয়। আর তারপরে টিয়ানো করে কি লকার থেকে বাড়ির প্রপার্টিজের কাগজপত্র, জমির কাগজপত্র নিয়ে যায় এবং সেই প্রপার্টি বন্ধক রেখে অনেক বড় একটা অ্যামাউন্ট লোন নেয়। আর তারপর সে অ্যানাকে আবার মেসেজ করে এবং বলে আমাকে ইনসাইডের কোনো একটা টিপস দাও। তো এটা আবার ম্যাক দেখে ফেলে এবং বুঝতে পারে এবার তো অনেক বড় অ্যামাউন্টও লাগাবে, কারণ এতবার হারার পরে যেহেতু এসেছে তার মানে এবার বিশাল একটা অ্যামাউন্ট নিয়ে এসেছে সব রিকভারি করার জন্য। তো এই জন্য সে পেডিকে দিয়ে টিয়ানোকে মেসেজ করে এবং ওকে বলে যে ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামে টাকা লাগানোর জন্য। আর এখনও বুঝে যায় অনেক বড় একটা সুযোগ, এবার আমরা জ্যাকপট জিততে চলেছি। তো এখন তখন মাইন্ড গেম খেলে টিয়ানোকে মেসেজ দেয়, দেখো বেশি লোভ কিন্তু ভালো নয়, তুমি অলরেডি অনেক লস করেছো, তুমি কিন্তু এর মধ্যে আর লাগেও না টাকা, আমি তোমাকে না করছি। কিন্তু টিয়ানো মনে করে আরো কি যে ওরা তো আমার ভালোই চায়, তার মানে এবার ভালো কিছু হবে আমার। টিয়ানো শুনতে রেডি ছিল না, সে সোজা এনাকে কল করে। আর এখনো তো হাতে আসা শিকারকে হারাতে চায় না। তো এনা তখন আকুনের কথা মতো টিয়ানোর কল রিসিভ করে, মানে ডাইরেক্ট কল রিসিভ করছে এবার, এবং অ্যাপে লগ ইন করতে বলে। আর এরপর সে টিয়ানোকে বলে, তুমি অমুক অমুক একের অ্যাকাউন্টে 8 লাখ করে টোটাল 16 মিলিয়ন টাকা ঢুকিয়ে দাও, আর সেই টাকা আমরা ক্রিপ্টোতে ইনভেস্ট করবো। যে প্রফিট হবে তার 100%-এর 70% তোমাদের, 30% আমাদের। তো উত্তেজিত টিয়ানো তখন সকল টাকা ডিপোজিট করে দেয়। তো টিয়ানো যে টাকাটা পাঠিয়েছে আকুন তখন অর্ডার দেয় 5 মিনিটের ভিতরে সকল টাকা আলাদা আলাদা এটিএম থেকে ক্যাশ করে নিয়ে আসো। কিন্তু টিয়ানো যখন এই এত বড় একটা ট্রান্সফার করেছে তখনই তো চীনের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের খবর চলে যায় এবং তারা টিয়ানোর ব্যাংকে কল করে যে এই ট্রানজাকশন দ্রুত ক্যান্সেল করুন, কারণ এটা একটা স্ক্যাম। কিন্তু ব্যাংক কোনো অ্যাকশন নেওয়ার আগেই আকুনের লোকেরা এটিএম থেকে সকল টাকা ক্যাশ করে ফেলেছে এবং ওই ক্যাশগুলো এরপর টায়ারে লুকানো হয় এবং এগুলো দিয়েই মনে করো যে সেই টাকাগুলো কম্বোডিয়াতে পৌঁছাবে। মানে বুঝতেই পারছো টিয়ানো যেহেতু চাইনিজ, তো টাকাগুলো তো চাইনিজ ব্যাংকেই ঢুকেছে, চাইনিজ ব্যাংক থেকে টাকাগুলো উইথড্র হয়েছে। তো যাই হোক এরপর টিয়ানো এনাকে মেসেজ করে কল করার চেষ্টা করে, জানতে পারে ওকে ব্লক করে দেওয়া হয়েছে। আর ও বুঝতে পারে ও আবারও লোভে পড়ে স্ক্যামের শিকার হয়েছে। আর অন্যদিকে টিয়ানো 2 দিন ঘরে না আসার কারণে ওর বাবা মার টেনশনে শাওনির কাছে যায়। আর এরপর তারা 3 জন টিয়ানোকে খুঁজতে খুঁজতে অন্য একটা ঠিকানায় যায়, কিন্তু টিয়ানো এখন তার নিজের উপর পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং সে বুঝতে পারে সে যেটা করেছে সে নিজের সাথে সাথে তার বাবা মাকে বৃদ্ধ বয়সে পুরো বরবাদ করে দিয়েছে। তবে তারপরে শাওনি টিয়ানোকে খুলতে বলে। শাওনি বলে যে আমার বাবা মার কাছ থেকে টাকা এনে তোমাকে আমি বাঁচাবো, কিন্তু টিয়ানো এখানে নিজের চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে এবং সে ব্যালকনি থেকে লাফ দিয়ে সুইসাইড করে। আর তারপর তাকে ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে পাঠানো হয় আর সেখানে সে কোমায় চলে যায়। তো বুঝতেই পারছো ক্যাসিনোর নেশায় পুরো একটা ফ্যামিলির শেষ, কিন্তু একজনের ধ্বংস মানে আরেকজনের উৎসব। আর ওদিকে আমরা দেখি 16 মিলিয়ন ইউয়ান পেয়ে ওই স্ক্যাম সিন্ডিকেট কিন্তু আনন্দ উল্লাস করছে, কিন্তু পেডির অনেক কষ্ট হচ্ছে। সে জানে সে হয়তো একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তো যাই হোক এত বড় টার্গেট অ্যাচিভ করার পরে এনাকে গ্রিট করা হয়। আর এখন তখন এনার পেডিকে বোনাস হিসেবে টাকাও দেয়। আর এখন পেডিকে বলে তুমি অনেক ব্রিলিয়ান্ট, তুমি এক কাজ করো, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করো, আমি তোমাকে পুরোপুরি ধনী বানিয়ে দেবো। আর এরপর স্ক্যামের অনেক টাকা কর্মীদের মধ্যে বাটা হয়, কর্মীরা তো অনেক খুশি। তো যাই হোক এনার টার্গেট অ্যাচিভ করে, কিন্তু এখন এনাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেয় না। সে উল্টো এনাকে বলে হয় আমাকে বিয়ে করো নয়তো এখানে পচে মরো। তো এনা বুঝতে পারে সে এখান থেকে কোনো দিনও বেরোতে পারবে না। আবার সুযোগ বুঝে পেডি আকনকে বলে দেখুন আপনার
এত ওয়ার্কার পালার তো দরকার নেই। আমি যেহেতু একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এমন একটা সফটওয়্যার তৈরি করব যে 100টা ওয়ার্কারদের কাজ একাই করবে, আপনার টাকার ঝামেলা দুটোই বাঁচবে। আর এই অ্যাপ দিয়ে কাস্টমারদের অটোমেটিক অভ্যাস জ্বালা যাবে। এই অ্যাপ নিজেই কাস্টমারের জন্য প্রোগ্রাম বানাবে। তো পেডির কথা শুনে আকন তো ইমপ্রেস হয়ে যায়। আর তারপর পেডি আকনকে কনভিন্স এনে নিজের বাবা মাকে মেসেজ করে, কোন একটা মেসেজ করে পেডি আর কি। আর এরপর এনার পেডি একজন আরেকজনের কাছে আসে। তো এনা পেডিকে বলে আকন তো আমাকে জীবনও ছাড়বে না। আর পেডি তখন বলে আমি অন্য কিছু প্ল্যান করেছি, আর কিছুদিন ওয়েট করো। তো যাই হোক, এরপর পেডিকে আলাদা রুম দেওয়া হয়। আর পেডি তখন একটা কারেন্সি নোটে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স এর ফোন নাম্বার লিখে দেয়। মানে যে কোনো একটা নোটের মধ্যে চীনের যে রাষ্ট্রদূত রয়েছে এখানকার কম্বোডিয়ার, তার নাম্বারটা লিখে দেয় এবং বলে দেয় যে ওই নাম্বারে কল দিতে। তো পরদিন রিল্যাক্সের জন্য এই লোকদেরকে সিটি ট্যুরের জন্য বের করে নেওয়া হয়। আর পেডি সেই নোটটা এনাকে দেয় যে কোন একটা সঠিক লোককে এটা দেবে এবং কল করতে বলবে যাতে আমাদের বাঁচাতে পারে। তো এনার রেস্টুরেন্টের বিল দেওয়ার বাহানা করে নোট কাউন্টারে থাকা একটা মেয়েকে দেয় এবং ওই নোটে থাকা নাম্বারে যোগাযোগ করতে বলে। কিন্তু মেয়েটি বুঝতে পারে না, ওটা ভয় পেয়ে যায়। কিন্তু তখন কাস্টমারের সাথে ধাক্কা লেগে ওই নোটটা নিচে পড়ে যায়, তার উপর কফি পড়ে। কিন্তু পেডি তখন দ্রুত ওই নোটটা নিয়ে নিজের কাছে নেয় যাতে এটা ম্যাকের হাতে না পড়ে আর দেখতে না পায় এর মধ্যে নাম্বার লেখা রয়েছে। আর এই দিকে আকন পেডিকে টিম লিডার বানায়। তো পেডিও আবার চালাক, আকনের তারিফ করে আকনের কনফিডেন্স জিতে নেয়। তো এখন পেডি কম্পিউটারের প্রোগ্রামকে নজরে রেখে আকনের ছোট ছোট ওয়ার্কার্সদের কাছ থেকে বের করে দিতে শুরু করে। তো এর ফলে যেটা হয়, ওয়ার্কার্সরা তো খুশি, কিন্তু পেডি এরই মধ্যে তার যে বন্ধু ওয়ার্কার ছিল তার হাতে ওই ফোন নাম্বার নোটটা দিয়ে দেয় এবং তাকে বলে দোস্ত পারলে সাহায্য করিস বাইরে গিয়ে। কিন্তু রাস্তায় ম্যাক সে ওয়ার্কারের কাছ থেকে সিগারেট খাওয়ার জন্য টাকাটা নিয়ে নেয়। মানে কপালটা কি খারাপ। কিন্তু ওই নোটটা যখন দোকানদারকে দেয়, দোকানদার ওই নোটটা নেয় না, বলে যেটার মধ্যে লেখা রয়েছে। তো ম্যাক তো ওই নাম্বারটা পেয়ে যায় আর সে আকনকে বলে। তো আকন তারপর ওই ওয়ার্কারকে বাজেভাবে মারে, আই মিন পেডির বন্ধুকে। তবে তারপরে ওয়ার্কার পেডির নাম বলে না। কিন্তু আকন তখন বুঝে যায় যে তার টিমে কেউ বিশ্বাসঘাতক রয়েছে যে সরকারের সাথে যোগাযোগ করতে চায়। আর ম্যাক তখন নোটটা শোকে এবং সেটার মধ্যে কফির স্মেল পায় এবং বুঝে যায় নোটটা এনার। তবে তারপরে সে চুপ থাকে কারণ এনাকেও পছন্দ করে। আর তখনই পেডি করে নিজের উপর দোষ নিয়ে ওই ছেলেটিকে বাঁচাতে আসে। বাট তারপর আবার পেডিকে বাঁচাতে এনা চলে আসে। পেডি বলে ওই নোটে আমার হাতে লেখা রয়েছে। তো যাই হোক, ওরা দুজনের দোষী সাব্যস্ত হয় আর দোষী হিসেবে এনার হাতের নখ বের করে ফেলা হয় আর পেডির পায়ের হাড্ডি ভেঙে ফেলা হয় এবং সেই ওয়ার্কারকে আকন মেরে ফেলে। কিন্তু রাতে বাসে করে রুমে ফেরার সময় এনা করে কি বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। আর সেখান থেকে সে পুলিশে কমপ্লেন করতে যায়, কিন্তু সেখানকার লোকাল পুলিশও আকনের সাথে হাত মেলানো ছিল। আর এই জন্য সে এনাকে অ্যারেস্ট করে আকনকে তার বিষয়ে জানায় আর ম্যাক এসে এনাকে পিক করে নেয়। তো আকন এনাকে মেরে ফেলার হুকুম দিয়ে দেয়। তো ম্যাক করে কি এনাকে পোর্টে নিয়ে যায় আর তারপর ওকে একটা বস্তায় বন্দি করে পানিতে ফেলে দেয় এবং এটার ভিডিও শুট করে। কিন্তু এনা মরে যাওয়ার আগে আবার ওকে তোলে আর তারপর এই ম্যাক করে ওকে একটা বোটে বসিয়ে চায়না বর্ডারে ছেড়ে দেয় আর পাসপোর্টটাও ফিরে দেয় এবং ইশারা দিয়ে বলে মুখ বন্ধ রাখিস, কোনোদিন মিডিয়ার সামনে আসিস না, তোকে আমি জান ভিক্ষা দিলাম। মানে বুঝতেই পারছো ওকে তো ভালোবাসতো। আর এদিকে আমরা দেখি একটা ফাংশনের সময় শেরন শাওনির সাথে দেখা করতে আসে, মানে ওই পুলিশ টিয়ানোর গার্লফ্রেন্ডের সাথে। তো শাওনির কাছ থেকে সে জানতে পারে টিয়ানো সুইসাইড করার চেষ্টা করেছে কারণ ওই রাতে সে 8 মিলিয়ন হারিয়েছে, তাদের ঘর বেঁচে দিতে হয়েছে, তাদের ফ্যামিলি রাস্তায় চলে এসেছে এবং টিয়ানো নিজেও কোমায় মৃত্যুর সাথে লড়াই করছে, সেখানেও হাজার হাজার টাকা খরচ হচ্ছে। তো শেরনের তখন মনে হয় এই অবস্থার জন্য আমিই দায়ী, আমি কিছু করতে পারিনি, মানে পুলিশ অফিসার ভাবছে। তো এরপর শেরন শাওনিকে কথা দেয় আমি এই কেস শেষ করেই ছাড়বো। তো এরপর রাতের বেলা শেরন যখন শাওনিকে তার গাড়িতে করে যাচ্ছিল তখন শেরন শাওনিকে বলে এই স্ক্যামের লোকেরা অন্য দেশ থেকে সবকিছু অপারেট করে, এই জন্য তাদের বিরুদ্ধে পাক্কা প্রমাণ ছাড়া অ্যাকশন নেওয়া যাবে না। আর তখনই ওদের গাড়ি যখন সিগন্যালে পড়ে ওদের গাড়িতে অনলাইন ক্যাসিনোর কেউ কার্ড লাগিয়ে দেয় আর ওই কার্ডে অ্যানার ছবি ছিল। তো শাওনিটা দেখে চিনতে পারে আর শেরনকে বলে এইটাই সেই মেয়ে যে টিয়ানোকে ক্যাসিনো খেলার জন্য উৎসাহ দিত। তো এরপর পুলিশ করে কি সকল প্রিন্টিং প্রেসে তল্লাশি চালায় যেখানে কার্ড প্রিন্টিং করা হয় এবং সেখান থেকে তারা এনার ইনফরমেশনও পায়। আর এরপর সুজিকে অ্যারেস্ট করা হয় আর এইদিকে ম্যাক এনাকে ডুবিয়ে মারার ভিডিও আকনকে দেখিয়ে তার মৃত্যুর কনফার্মেশন দেয়। আর এইদিকে এনা করে কি চায়না তার ঘরে পৌঁছে যায়, কিন্তু সেখানে পুলিশ গিয়ে ওকে অ্যারেস্ট করে ফেলে। মানে একবার টাইম মতো সবকিছু হয়ে গিয়েছে। আর এদিকে আকন পেডিকে নতুন প্রোগ্রাম বানাতে বলে যাতে পুলিশ তাকে ট্রেস করতে না পারে। আর এদিকে এনাকে একটা অটোটোরিয়ামে আনা হয়। তো এনা পুলিশকে সাহায্য করতে ভয় পাচ্ছে কারণ তার কাছে মনে হচ্ছে এই পুলিশরাও স্ক্যামারদের সাথে জড়িত। কিন্তু স্টেজে কিছু লোক তখন তাদের ক্যাসিনো আর এই যে বেটিং এর এক্সপিরিয়েন্স, যে তাদের কি কি হয়েছে, কত ঘর বরবাদ হয়েছে, এগুলো বলতে শুরু করে। আর তারপর সেও এনাকে হসপিটালে গিয়ে টিয়ানোর অবস্থাও দেখায় যাকে তুমি কল করে এগুলো করিয়েছো, যে তার 20টা হাড্ডিতে ফ্র্যাকচার হয়েছে, লিভার ফেটে গিয়েছে, রিবস ভেঙে গিয়েছে, হয়তো বাঁচবে না। তো শাওনি তখন এনাকে বলে দেখো তুমি টিয়ানোকে চেনো মাত্র 3 মাস ধরে আর আমি ওকে চিনি হচ্ছে 7 বছর ধরে, কিন্তু তারপরে ও আমার চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করতো। মাস্টার্স ডিগ্রি বা এত ব্রিলিয়ান্ট একটা ছেলেকে তুমি মুহূর্তে বরবাদ করে দিয়েছো। একটা সময় সবাইকে হাসানো একটা ছেলে সে এখন মৃত লাশের মতো পড়ে রয়েছে, তুমি এর জন্য দায়ী। তো এটা শুনে এনা কাঁদতে শুরু করে আর তারপর শেরন এনাকে বলে তুমি একটু সাহায্য করলে আমরা আরেকজনকে বাঁচাতে পারবো। তো এরপর শেরন করে কি পেডির ছবি দেখায় আর এনা তাকে চিনতে পারে, মানে পেডি নিখোঁজ হয়ে গেছে আর খুবই মাস্টার মাইন্ড ছিল ও নাই, তো এই জন্য পুলিশ ওকে সন্দেহ করছে আর কি। আর এদিকে পুলিশের কনফারেন্স ডাকা হয় এবং অফিসারদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয় যাতে তারা যা ইচ্ছে তাই করুক, ওই অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে অ্যাকশন নেবে আর এই স্ক্যামের পেছনে মাস্টারমাইন্ডকেও যাতে ধরা হয়। তো এরপর শেরন আর তার টিম কম্বোডিয়াতে যায় এবং সেখানে চাইনিজ এম্বাসির অফিসার তাদেরকে ওয়েলকাম করে। তো শেরন এনা থেকে জেনেছে যে লোকাল পুলিশরাও এই স্ক্যামারদের সাথে মিলিত, তো এই
জন্য এই মিশনটা তাদের সিক্রেটলি করতে হবে। আর ইনভেস্টিগেশন থেকে শ্যারন জানতে পারে পেডির সাথে আরো 3 জন ছেলে এখানে এসেছিল, তারা এখন গায়েব। আর হোটেলে খোঁজ নিয়ে যারা যায় এই সিন্ডিকেটের আউটডোর অ্যাক্টিভিটি ম্যাক সামলায়, মানে বাইরের সবকিছু ম্যাক সামলায়। আর পুলিশের পর ম্যাককে ট্র্যাক করে কিন্তু অ্যারেস্ট করে না, মানে ওরা মাস্টার মাইন্ড পর্যন্ত বা জায়গা পর্যন্ত বা আস্তানা পর্যন্ত পৌঁছাতে চায় এবং ম্যাকের মাধ্যমে তারা বাংলো পর্যন্ত পৌঁছে যায় যেখান থেকে অনলাইন স্ক্যাম করা হয়। তো এরপর পুলিশ বাংলোতে রেড চালায়, কিন্তু সেখানে কেউ ছিল না, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গা থেকে অনেক ওয়ার্কার্সদের অ্যারেস্ট করা হয় এবং 4 মিলিয়নের ফান্ড সিজ করা হয়, 52টা ফোন বাজেয়াপ্ত করা হয়, কিন্তু মাস্টার মাইন্ডকে এখনো পাওয়া যায়নি। কিন্তু এরপরই আমাদের এই ফ্রড সিন্ডিকেটের আসল মাস্টার মাইন্ড চংকে দেখানো হয়। মানে আমরা এতদিন আকুনকে মেইন মনে করতাম, আকুন কিন্তু মেইন না, মেইন মাস্টার মাইন্ড হচ্ছে চং, আর চং হচ্ছে কম্বোডিয়ার অর্থমন্ত্রী। তো বুঝতেই পারছো কত বড় লবিং। তো যাই হোক, এই ছোট শহরে শ্যারনের অ্যাকশনে কিন্তু পরিবেশ বেশ উত্তেজিত হয়ে যায়, লোকাল লোকজন লেগে যায় এবং তাদের গাড়িতে হামলা করে, যে চীন থেকে সেখানে মাতব্বরি করছে। আর প্রত্যেকটা বড় দেশের মানুষকে কিন্তু তার পাশে ছোট দেশের মানুষ দেখতে পায় না, এটা সব ক্ষেত্রে। রাশিয়ার আশেপাশের একটা দেশও রাশিয়াকে দেখতে পায় না, চীনেরও আশেপাশের একটা দেশ চীনকে দেখতে পায় না, ইন্ডিয়ারও না, আমেরিকারও না, ইভেন কানাডাও আমেরিকাকে পছন্দ করে না, গোলামি করে। তাই সব জায়গায় একই অবস্থা, মানে সবগুলো ছোট দেশের যে সাধারণ নাগরিক তারা পাশের বড় দেশ নিয়ে অনেক ইনসিকিউর থাকে যে আমাদের দেশে ওরা নাক গলাবে, আমাদের দেশে ওরা কন্ট্রোল করবে, এরকম একটা কিছু। তো এর জন্য চাইনিজ যে অ্যাম্বাসেডর সে তাদের অফিসারকে বাঁচাতে আসে এবং সে তাদেরকে বলে এই দেশ তোমাদের ছিঁড়ে যায় বেটার হবে। তবে তারপরেও লুকিয়ে শ্যারনরা করে কি অনেক তদন্ত করে, বাট স্ক্যামার আকুন ধরা পড়ে না। তো এরপর সে ঠিক করে সে চায়না চলে যাবে। কিন্তু ওদিকে পেডির একটা ভালো বন্ধু ছিল যে ওর মতো আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে বাচ্চাদেরকে বাইনারি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছিল যে 1 = 1, 2 = 10, 3 = 11, 4 = 100, 5 = 101, তাহলে 6 = কত, 6 = কত হবে, 110 বা এরকম একটা কিছু, আমি শিওর নই। তো যাই হোক, এটা শেখানোর সময় গাঁয়ের মনে পড়ে আমার বন্ধু পেডি কিছুদিন আগে তো আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল যেখানে অনেকগুলো ছয় ছিল। তো ওই দিন আসলে আকুনের সামনে পেডি যে একটা মেসেজ করেছিল তার বাবা মাকে, ওটা তার বাবা মাকে মেসেজ করেনি, সে তার বন্ধুকে বাইনারি ল্যাঙ্গুয়েজে একটা মেসেজ দিয়েছে, আর একমাত্র সে এটা বুঝতে পারবে। তো 6 এর মানে হচ্ছে 110, মানে পুলিশ। আর পেডি তখন ইশারা করে তার বন্ধুর কাছ থেকে পুলিশের সাহায্য চেয়েছিল। তো এরপর গাঁওকারীকে শেয়ারের অ্যাসিস্ট্যান্টকে কল করে কথা বলে, আর পেডির পাঠানো মেসেজে 3টা 6 রয়েছে যাদের ওই এলিমেন্টারি স্কুলের অ্যাড্রেসকে বোঝায়। তো পুলিশ এরপর ওই স্কুলে নজর রাখে, আর তারা তখন ওই ময়লায় অনেকগুলো বিয়ারের বোতল পায়। তো শেরন তখন কনফার্ম হয়ে যায় স্কুলের পোলাপান তো বিয়ার খাবে না, তাহলে এখানে কে রয়েছে, স্কুলের ভেতরে কেউ রয়েছে। আর যেহেতু এখন স্কুলের ভেতর বাচ্চারা রয়েছে দিনে, এখন তো হামলা করা যাবে না। তো এর জন্য ওরা যে একটা প্ল্যান করে, ওরা করে কি স্কুলের বাইরে থেকে একটা বার্গারের মধ্যে ম্যাচ বক্স ঢুকিয়ে সেটা পেডি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর ম্যাচ বক্সের ভেতরে একটা চিঠিও ছিল যেখানে লেখা রয়েছে ম্যাচ বক্সের সাহায্যে ভেতরে ফায়ার অ্যালার্ম অন করো। তো পেডি অনেক কষ্ট করে ময়লা জেলে অ্যালার্ম অন করে, আর ফায়ার অ্যালার্ম বাজতেই বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে যায়। আর ফায়ার ব্রিগেডের গাড়িতে করে তখন পুলিশরা সেখানে পৌঁছে যায় এবং অ্যানার সাথে ছিল, অ্যানার ফিঙ্গারপ্রিন্টে দরজা খোলা হয়, আর ভিতরে লুকিয়ে থাকা আকুন আর ম্যাক বোঝা যায় পুলিশ ভেতরে চলে এসেছে। আর আকুন সিসিটিভিতে তখন অ্যানাকেও দেখে, আর তখনও বুঝতে পারে ম্যাকও ওর সাথে বেমানি করেছে, অ্যানার মৃত্যুর নকল ভিডিও দেখে ওকে ধোকা দিয়েছে। কিন্তু ম্যাককে মারার আগে ম্যাক করে কি আকুনের উপর হামলা করে আহত করে। তবে তারপরেও আকুন বলে আমি তোকে মাফ করে দিয়েছি, ঠিক আছে মাফ করে দিয়েছি, এখন বাঁচতে হবে দুজনেরই, সেই চিন্তা কর। তো এরপর আকুন সকল ওয়ার্কারদের অর্ডার দেয় ল্যাপটপ ধ্বংস করতে। আর তারপর সে পেডির কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার মেয়েকে তুই প্লিজ আমার ওয়াইফ পর্যন্ত পৌঁছে দিস, কিন্তু ততক্ষণে পুলিশ ভেতরে চলে এসেছে। তো পেডি তখন স্ক্যাম সিন্ডিকেটের সকল ইনফরমেশন শেয়ারকে দিতে প্রস্তুত হয়ে যায়, কারণ সার্ভারের প্রোগ্রাম সেই বানিয়েছে। কিন্তু ম্যাক তখন বন্দুক বের করে ফায়ারিং শুরু করে, আর পুলিশও তাকে শুট করে দেয়। কিন্তু ফায়ারিং নিয়ে পুলিশ আর ওয়ার্কারদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, পুলিশ সবাইকে অ্যারেস্ট করে। আর এখানে পেডি আর অ্যানা একে অপরকে দেখে অনেক খুশি হয়। কিন্তু পেডি এরপর শ্যারন মানে পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে আকুনের মেয়েকে যেন তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। আর এদিকে আকুনের মৃত্যুদণ্ড দেওয়া হয়, এনার 2 বছরের সাজা হয়, পেডিকে সাক্ষী হিসেবে ছাড়া হয়, কারণ পেডির জন্য এই পর্যন্ত আসা গিয়েছে। আর তারপর পেডি করে কি তার এক্সপিরিয়েন্স লোকদের সামনে শেয়ার করে। আর এখন পেডিকে সরকার মানে চায়না সরকার এইসব অনলাইন স্ক্যামারদের আটকানোর জন্য টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে পুলিশে নিয়েছে। তো যাই হোক, অ্যানাও মুক্তি পেয়েছে, অ্যানা সেখানে ছিল। তো পেডি করে কি সবার সামনে এই স্ক্যামারদের একজন ভিকটিম অ্যানাকে প্রপোজ করে দেয়। আর এভাবে চায়না সরকার পুরো একটা সংবদ্ধ চক্রকে ধ্বংস করে ফেলে। কিন্তু এখনো তো এই স্ক্যামার সংগঠনের মাস্টার মাইন্ড বা লিডার বা মালিক যে হচ্ছে কম্বোডিয়ান ফাইন্যান্স মিনিস্টার চং, সে তো মুক্ত রয়েছে। তো এর মানে এটার পার্ট 2 আসছে। তো যাই হোক, আমি জানি না সিনেমাটা তোমাদের কেমন লেগেছে, বাট অ্যাকচুয়ালি এখান থেকে অনেক কিছু আমাদের শেখার রয়েছে। দেখো ওই সব দেশের মানুষ এত এক্সপার্ট, তারপরেও ধরা খায়। আমাদের দেশেও কিন্তু মাঝখানে ছোটখাটো অনেক ধরনের স্ক্যাম হয়েছে, এক একবার এক এক ধরনের অ্যাপ আসে যে খালি ক্লিক করলেই টাকা, যে কয়জনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারো। তো আজকে অনলাইন এসেছে বলে অনলাইনে বিভিন্ন ধরনের স্ক্যাম, এই ধরনের স্ক্যাম কিন্তু 30, 40, 50 বছর আগেও হতো অনলাইন ছাড়াই। যেমন MLM কোম্পানিগুলো প্রচুর স্ক্যাম করেছে। এছাড়াও যদি তুমি ঢাকায় যাও, তুমি দেখবে অ্যাভেলেবল চাকরির অফার, ওখানে গিয়ে তুমি যাবে দেখবে তোমার চাকরি হয়ে গিয়েছে, একটু নিচে দাঁড়াবে দেখবে যে আসছে তারই চাকরি হয়ে গিয়েছে, সবাইকে জিজ্ঞেস করে সবারই চাকরি হয়ে গিয়েছে, সবার কাছ থেকে 1000, 5000 করে টাকা নেবে জাস্ট খালি তোমাদের থাকা খাওয়ার। তারপর কি হবে, যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলে তাদের মোবাইল নম্বরও বন্ধ, তারাও নাই। তো স্ক্যাম আসলে বিভিন্ন ভাবে হতে পারে, ইভেন পেপারে বিজ্ঞাপন দিয়েও স্ক্যাম হতে পারে, চাকরির বিজ্ঞাপন দিয়ে
ব্যবসার বিজ্ঞাপন দিয়ে, এই ধরনের ক্যাসিনোর বিজ্ঞাপন দিয়ে। তবে আমাদের দেশে একটু অনুন্নত, এই জন্য আমাদের দেশে সব ধরনের স্ক্যামই বেশি হয়। আর এই সিনেমার মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এইসব স্ক্যামের জন্য কিন্তু খালি স্ক্যামাররা যে দায়ী তা নয়, তার অর্ধেক দায়ভার হচ্ছে তোমার লোভ। তো এটাও মাথায় রাখতে হবে, তোমার লোভের কারণে কিন্তু তুমি ধ্বংস হবে। জোর করে কেউ তোমাকে সিগারেট খাওয়া শেখায় নাই, জোর করে কেউ তোমাকে মদ খাওয়ানো শেখায় নাই, বাবা খাওয়া শেখায় নাই, বা খারাপ কোনো কাজ কেউ কাউকে জোর করে শেখাতে পারে না। দুনিয়ার মতোই গিয়ে যাবে। এই অনলাইন দিয়ে মানুষ কোটিপতি হবে, এই অনলাইন দিয়ে মানুষ নিঃস্ব হবে। তোমাকে এই বুদ্ধি খাটিয়ে কৌশলে চলতে হবে। ইভেন শুধুমাত্র এই ক্যাসিনো নয়, অনেক ধরনের অ্যাপ রয়েছে। সেটা হতে পারে ট্রেডিং, সেটা হতে পারে স্পোর্টস বেটিং আর ক্যাসিনো কিন্তু আলাদা জিনিস। স্পোর্টস বেটিং, ক্যাসিনো, তারপর আবার ওই যে কয়দিন পর পর আসে তোমার ওই যে অ্যাক্টিভেই তোমার টাকা আসবে, আবার আসে হচ্ছে ওই যে কি জানে ইদানিং দেখি খালি টাচ করে আর টাকা আসে। মানে ওইগুলো বোকা নাকি মানুষ, আমি বুঝি না। তো যাই হোক, এইসব স্ক্যামাররা যতখানি দায়ী, তার অর্ধেক দায়ভার কিন্তু তোমার লোভ। তো তোমার লোভ যদি তুমি কন্ট্রোলে রাখতে পারো তাহলে তুমি সফল হতে পারবে। আর তাছাড়া বর্তমানে আরেকটা জিনিস খুবই ট্রেন্ডিং এ রয়েছে, আমি ওটা সম্পর্কে বলতে যাচ্ছি না, তবে তারপরে হালকা একটু টাচ দেই। ট্রেডিং এর যে ব্যাপারটা, এখানে কিন্তু সবাই কোটিপতি হবে না ভাই, হাতে গোনা 2-1 কোটিপতি হবে। বাকি সবাই মনে করো যে তার দেখা দেখি টাকা পয়সা ইনভেস্ট করে গেল, হেরে গেল। আমি এর সম্পর্কে বিস্তারিত বলছি না, তুমি নিজেই গবেষণা করলে জানতে পারবে, বা কমেন্টে যারা জানো সম্পর্কে তারা বলতে পারো। তো যাই হোক, এখানে অনলাইন হাজার স্ক্যামের জাস্ট একটা স্ক্যামের ব্যাপারে দেখানো হয়েছে। অনলি যে অনলাইন গেমস থাকে বা ক্যাসিনো থাকে সেই স্ক্যামটার ব্যাপারে বা সেই বেটিংটার ব্যাপারে, তার বাইরেও আরো অনেক কিছু রয়েছে। তো সব কথা শেষ কথা হচ্ছে এটাই, তোমরা যেখানেই যাও জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে। আমার প্রতিনিয়ত চেষ্টা করি সরাসরি বলার জন্য বা আকার ইঙ্গিতে তোমাদেরকে বোঝানোর জন্য, এবং আমি বিশ্বাস করি আমাদের যে অডিয়েন্স রয়েছে তারা যথেষ্ট সতর্ক এবং তারা যথেষ্ট বুদ্ধিমান, এতটুকু আমি বিশ্বাস করি। তো আমি বিদায় নিচ্ছি, সতর্ক থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই। আর গাইজ, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট। এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই।